হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা একাডেমি। আজ আমি তোমাদের সামনে আবার হাজির হয়েছি, তোমাদের বিভাস স্যার। আজকে একটা নতুন টপিক নিয়ে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের আরেকটি কবিতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে দিগ্বিজয় রূপকথা, নবনীতা দেবসেনের লেখা। ঠিক আছে? তো আমরা প্রশ্নোত্তর পর্বে যাওয়ার পূর্বে আমাদের একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, সেটা কি? আমাদের টেক্সটটা কিন্তু একটু সরব পাঠ করে নিতে হবে। তোমরা নিজে নিজে একটু পাঠ করে নেবে। তাহলে কিন্তু তোমাদের আমার কোশ্চেন উত্তর করার সময় তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? এবং যে প্রশ্নগুলো আজকে করানো হবে এগুলো কিন্তু তোমাদের যে পরীক্ষার থার্ড সেমিস্টারে সেগুলোর ক্ষেত্রে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো আমরা এবার মোটামুটি যে কবিতাটা আলোচনা করব সেটা কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দেবো, এবং সেটা প্রশ্ন উত্তর করার সময় তোমরা একটু লক্ষ্য করবে। মোটামুটি ওখান থেকেই তুমি উত্তরটা পেয়ে যাবে, এবং বোর্ডে তো আমি সঠিক উত্তরটা নির্বাচন করেই দেবো। তো আচ্ছা, যাওয়া যাক তাহলে এবার। তো আজকে আমাদের আলোচনার বিষয় কি বলেছিলাম? যে নবনীতা দেবসেনের লেখা একটি কবিতা, দিগ্বিজয়ের রূপকথা। ঠিক আছে? তো কবিতাটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবার, এবং সামান্য একটু আমি বিস্তৃতভাবে একটু আলোচনা করে দেবো, তারপরে আমরা প্রশ্ন উত্তরে যাব। তাহলে তোমাদের প্রশ্ন উত্তরগুলো বুঝতে একটু সুবিধা হবে। তো দেখো, দিগ্বিজয়ের রূপকথা নবনীতা দেবসেনের লেখা। তো আমাদের একটু উৎসটা জানতে হবে। তো উৎসটা হলো রক্তে আমি রাজপুত। তো সেই কাব্যগ্রন্থের একটি কবিতা, দিগ্বিজয়ের রূপকথা। এবং এই কবিতার বিষয়বস্তুটা কি? আসলে আমরা দেখেছি প্রাচীনকালে রাজারা দিগ্বিজয়ে যেতেন, তাই না? তো তাদের সাজ পোশাক সরঞ্জাম সমস্ত কিছুই কিন্তু একটু বেশ চাকচিক্য জৌলুস ছিল। কিন্তু এক্ষেত্রে কবি কিন্তু যে দিগ্বিজয়ে যাচ্ছেন কি কারণে, তার দিগ্বিজয়ের উদ্দেশ্যটা কি? তার যে দুঃখিনী মা, দেখো এখানে বলা হয়েছে দুয়োরানী দিলেন সাজিয়ে। আমি পরে কবিতার বিস্তৃত বিবরণটা একটু বলছি। এই যে দুয়োরানী, আমরা এই দুয়োরানী সুয়োরানীর বর্ণনা আমরা কোথায় দেখেছি? রূপকথার গল্পে, তাই না? তো এখানে দুয়োরানী মানে নিশ্চয়ই তার খুব অসহায় অবস্থা, তেমন তার বর্ণাঢ্য ধন দৌলত কোনো কিছুই নেই। তো এখানে সেই সুয়োরানীরই পুত্র এখানে কিন্তু কবি, তিনি যেতে চান দিগ্বিজয়ে। কেন? তার দুঃখিনী মায়ের দুঃখটাকে মুছে দেবেন। এবং দিগ্বিজয় যাওয়ার তার যে সরঞ্জাম, এখানে কিন্তু সেই প্রাচীনকালের রাজাদের মতন তার রক্ষা কবচ কোনো কিছুই নেই। তার সরঞ্জাম কি? তার সেই দুয়োরানী মায়ের আশীর্বাদ আর ভালোবাসা, এই দুটোই তার প্রধান অস্ত্র। এইটাকে অবলম্বন করেই কিন্তু কবি এখানে দিগ্বিজয় সফলতা হবেন, এবং সফলতা অর্জন করার পর তার দুঃখিনী মায়ের দুঃখটাকে কিন্তু ঘুচিয়ে দেবেন। এই বিষয়টা হলো মূল কথা, সারসংক্ষেপ কবিতাটির। তাহলে মূল বিষয়টা মোটামুটি তোমরা একটু বুঝতে পেরেছ। তো এবার আমি কিন্তু প্রশ্ন উত্তর পর্বে যাব। তোমরা কবিতাটাও দেখবে এবং প্রশ্ন উত্তরগুলো একটু লক্ষ্য করবে। তো প্রথম প্রশ্নে আসা যাক। দেখো, বলছে দিগ্বিজয়ের রূপকথা কবিতার রচয়িতাকে। এখানে তোমরা পেয়েছিলে নবনীতা দেবসেন। দেখেছো এখানে অপশনগুলো দেখো। নাম্বার ওয়ান, একে কি বলা আছে? সুনীল গঙ্গোপাধ্যায়। বিতে বলা হচ্ছে শঙ্খ ঘোষ। সিতে নবনীতা দেবসেন। ডিতে তিলোত্তমা মজুমদার। তাহলে অপশনটা দেখো, আমরা প্রথমেই বুঝতে পারছি যে সি অপশন, সঠিক উত্তরটা হলো নবনীতা দেবসেন। পরের কোশ্চেনে চলে এসো। বলছে দিগ্বিজয় যেতে হবে। এখানে দিগ্বিজয় শব্দের অর্থ কি? দিগ্বিজয়, আমাদের দিক আমরা জানি চারটা দিক, মানে আমাদের উত্তর পূর্ব দক্ষিণ পশ্চিম এবং বিভিন্ন দিক রয়েছে। তো এই দিগ্বিজয় মানে সমগ্র ভারতবর্ষে বিভিন্ন দিকের যাত্রা করা। তো এখানে দেখো কটা অপশনগুলো আমরা দেখে নাও। এতে আছে রাজ্য জয় করা, বিতে আছে চতুর্দিক জয় করা, সিতে যুদ্ধ এড়িয়ে চলা, ডিতে আছে দেশ ত্যাগ করা। তাহলে অপশনটা কি? নিশ্চয় হবে চতুর্দিক জয় করা। পরের কোশ্চেনে এসো। কবিতায় বক্তা নিজেকে কি হিসাবে পরিচয় দিয়েছেন? কি বললাম? কবিতায় বক্তা নিজেকে কি হিসাবে পরিচয় দিয়েছেন? দেখো অপশনগুলো। এতে আছে সেনাপতি, বিতে রাজা, সিতে রাজপুত্র, ডিতে যোদ্ধা। প্রথম কবিতার লাইনটা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে
রক্তে আমি রাজপুত বা পুত্র, তাহলে এখানে সে নিজেকে কি হিসাবে পরিচয় দিয়েছেন? অপশনগুলোর মধ্যে আমরা সি অপশনটা দেখো আছে রাজপুত্র। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। যদি কোনো অসুবিধা হয় কারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমরা পরে সেটাকে সমাধান করার চেষ্টা করব। নেক্সট কোশ্চেনে চলে এসো। কবিতায় বক্তার মাকে কোন বিশেষণে চিহ্নিত করা হয়েছে? দ্বিতীয় লাইনে দেখো, কবিতার মধ্যে তুমি পাবে দুয়োরানী দিলেন সাজিয়ে। তাহলে রূপকথা আমরা বলেছি সুয়োরানী আর দুয়োরানী আমরা পেয়ে থাকি। দুয়োরানী মানে দুঃখিনী মা, আর সুয়োরানী মানে তার দুঃখের কোনো কারণ নেই, তার প্রচুর ধনসম্পদ ঐশ্বর্য রয়েছে। তো এখানে দেখো অপশানগুলো বলছে কবিতায় বক্তার মাকে কোন বিশেষণে চিহ্নিত করা হয়েছে। এতে বলা হচ্ছে গর্বিতা, বিতে সুখিনী, সিতে দুঃখিনী, ডিতে নির্ভীক। তাহলে দুয়োরানী মানে বলেছি যার দুঃখ কষ্ট রয়েছে, তাহলে নিশ্চয়ই সি অপশনটা চলে আসবে দুঃখিনী। একটু কবিতার একটা বিষয় আমি একটু বলবো, না বললে হবে না, না বললেই নয়। দেখো বলছে কবির দুয়োরানী মানে কবির যে মা দুয়োরানী দিলেন সাজিয়ে। এইবার কি বলছে দেখো, কবচ কুণ্ডল মানে রক্ষা কবচ নেই, তার কোনো তীর ধনুক কোনো কিছুই নেই। শিরস্ত্রাণ মানে মস্তক, যে মাথায় যাতে আঘাত না লাগে তার জন্য যুদ্ধে যাওয়ার জন্য বা দিগ্বেদে যাওয়ার জন্য রাজারা যে মাথায় যে মুকুট টাইপের যে জিনিসটা পরে, সেই শিরস্ত্রাণ মানে মস্তকের রক্ষা কবচ, সেটাও তার নেই। কি আছে? কবির কাছে আছেন শুধু দুটি সরঞ্জাম, আশীর্বাদের সরঞ্জাম। কি কি সেটা দেখো। একে বলা হয়েছে কি জাদু অশ্ব, এই জাদু অশ্বটা মানে বিশ্বাস। কবির কাছে কি রয়েছে? তার মায়ের বিশ্বাস। সেই বিশ্বাসটার জন্য দেখো তিনি কি কি অসাধ্য সাধন করতে পেরেছেন। এক কি বলেছে, কবির বিশ্বাস থাকলে মরুপথে হয়ে যাবে সেটা উট, আকাশপথের পুষ্পক মানে আকাশের রথযান, তারপরে সিন্ধু জল হবে সপ্তডিঙা, সপ্তডিঙাটাকেও কবি পেয়ে যাবেন, তার এই বিশ্বাসটা রয়েছে। তেপান্তরে পক্ষীরাজ, পক্ষীরাজ মানে পাখিদের মধ্যে শ্রেষ্ঠ, আমরা জানি গরুর পাখি হচ্ছে পাখিদের মধ্যে শ্রেষ্ঠ। তো এখানে সেই বিশ্বাস কবিকে এই সমস্ত অসাধ্য সাধন করতে সাহায্য করবে। ঠিক আছে, এই যে দেখো এখানে বলেছে তার নাম রেখেছি বিশ্বাস। তাহলে দুটি আশীর্বাদের মধ্যে প্রথম আশীর্বাদ কি পেলাম আমরা? বিশ্বাস। পরের আশীর্বাদটা দেখো, এই যে এখানে বলেছে হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অশিশানিত। আমাদের মন্ত্রের মানে কবির মন্ত্রের মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখা আছে কবির মায়ের কি ভালোবাসা। সেই ভালোবাসার জন্যই কবি সেই ভালোবাসাটাকেই তিনি স্পাত বা ছুরির সাথে তুলনা করেছেন। এই যে এখানে স্পাত খণ্ড, যেটা অভঙ্গুর, অর্থাৎ সেই ভালোবাসাটাকে কেউ ভাঙতে পারবে না, যতই বাধা বিপত্তি আসুক কেন সেই ভালোবাসাটাকে ভাঙতে পারবে না। এবং সেই ভালোবাসা জোরে পৌঁছে যাবেন কবি খরজুরের দ্বীপে তৃষ্ণাহর, মানে একটা মরুভূমি এলাকা, মানে একটা দুর্বার দুঃসহ জায়গা, সেখানে কবি পৌঁছে যেতে পারবেন। তাহলে দুটি বিষয় আমরা পেলাম আশীর্বাদ, একটা কি বললাম বিশ্বাস, আর একটা ভালোবাসা। তাহলে পরের কোশ্চেনে চলে এসো। বলছে বক্তার কাছে কোন জিনিসগুলির অভাব ছিল? দেখো কবিতার মধ্যে তোমরা পেয়ে যাবে কি কি অভাব ছিল। এই যে এখানে রয়েছে কি কি, কবচ কুণ্ডল, ধনুক, তৃণীর, শিরস্ত্রাণ। তাহলে অপশনগুলো দেখে নাও। এতে রয়েছে রথ ও সৈন্য, বিতে রয়েছে সোনা ও রূপা, সিতে রয়েছে কবচ কুণ্ডল, ধনুক, তৃণীর ও শিরস্ত্রাণ, আর অপশন হয়তো আমাদের যাওয়াই লাগবে না দেখো, আর ডিতে হাতি ও ঘোড়া। তাহলে নিশ্চয়ই অপশন সি হবে সঠিক উত্তর। পরের কোশ্চেনে চলে এসো। কবিতায় শিরস্ত্রাণ শব্দের অর্থ কি? শিরস্ত্রাণ মানে শির মানে মাথা, মাথাটাকে রক্ষা করে যে জিনিসটা তাকে বলা হচ্ছে শিরস্ত্রাণ। মানে যুদ্ধে গেলে তখন আমরা মাথায় একটা আবরণ পরি, সেটাকে বলা হচ্ছে শিরস্ত্রাণ। দেখো এখানে তাহলে শিরস্ত্রাণ শব্দের অর্থ, এতে বলা হচ্ছে বাহুবন্ধ, বিতে মস্তক বর্ম, সিতে তলোয়ার, ডিতে বর্ম বিশেষ। তাহলে নিশ্চয়ই অপশন বি হবে সঠিক উত্তর, মস্তক বর্ম মানে মাথাকে আঘাত থেকে বাঁচায়। পরের কোশ্চেন দেখো, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম, এই দুটি সরঞ্জামকে এই যে আশীর্বাদের সরঞ্জাম বলেছিলাম তো কি কি কবিতার মধ্যে দেখো বিশ্বাস আর ভালোবাসা, তাই না?
তাহলে বিশ্বাস ভালোবাসা, সেটাকে একটা আবরণে কি লেখা হয়েছে? অপশন এতে দেখো ধনুক ও বাণ, উট ও রথ, জাদু অশ্ব ও মন্ত্রপ্রুত অসি, আর হচ্ছে কি বললাম ডিতে তরবারি ও ঢাল। তাহলে আশীর্বাদী দুটি সরঞ্জাম কি? এই যে জাদু অশ্ব আর মন্ত্রপুত অসি, অপশন সি হবে সঠিক উত্তর। পরের কোশ্চেনে চলে এসো। কবিতায় ব্যবহৃত জাদু অশ্ব মূলত কিসের প্রতীক? এখানে দেখো কোথায় গেল জাদু অশ্ব, এই যে জাদু অশ্ব, এই জাদু অশ্ব কিসের প্রতীক? দেখো দাগিয়ে দিয়েছি, বিশ্বাস, তাই না? তাহলে অপশনগুলো দেখে নাও, এতে সাহস, বিতে বিশ্বাস, সিতে রাজশক্তি, ডিতে যুদ্ধ জয়। তাহলে তোমরাই উত্তরটা বলে দিতে পারো, কি হবে? অপশন বি বিশ্বাস। পরের কোশ্চেনে চলে এসো। মন্ত্রপুত অসি, অসি মানে কিন্তু তরবারি, তাই না? মন্ত্রপুত মানে মনের অন্তরে বা গহনে সুন্দরভাবে রাখা আছে। এখানে কিন্তু মন্ত্রপুত অসি বলতে ভালোবাসাকেই রূপকের মাধ্যমে দেখানো হয়েছে, তাই না? তাহলে উত্তরটা আমি অপশন দেখে নাও। এতে বলা হয়েছে রাজদণ্ড, বিতে অলৌকিক বর্ম, সিতে ভালোবাসা, ডিতে জাদুকরী ধনুক। তাহলে অপশনটা সঠিক উত্তর সি নিশ্চয় হবে, ভালোবাসা। পরেরটা দেখো, মরুপথে সেই হয় উট, এখানে উট কিসের ইঙ্গিত বহন করে? আসলে কবির এই যে দুটি আশীর্বাদ সরঞ্জামের মধ্যে প্রথমটা বলা হচ্ছে জাদু অশ্ব অর্থাৎ বিশ্বাস। মরুপথে সেই বিশ্বাসটা উট হয়ে যাচ্ছে কবির কাছে, তাই না? স্বাভাবিক মরুপথের যানবাহন কি, আমরা উট দেখি, উটের উপরে করেই সবাই যাতায়াত করে তার নিজের গন্তব্যস্থলে। তাহলে এখানে সেই উটকে কিসের প্রতীক হিসাবে দেখানো হয়েছে? দেখো অপশনগুলি, এ বলা হচ্ছে যুদ্ধনীতি, বিতে ধৈর্য ও সহিষ্ণুতা, সিতে সম্পদ, ডিতে গতি। তাহলে নিশ্চয়ই অপশন বি হবে সঠিক উত্তর, ধৈর্য ও সহিষ্ণুতা। পরের কোশ্চেন দেখো, জাদু অশ্ব সমুদ্রপথে কোন রূপ ধারণ করে? জাদু অশ্ব সমুদ্র পথে, এখানে দেখো না কবিতার মধ্যে, তাহলে এই জাদু অশ্ব সমুদ্র পথে সপ্ত ডিঙা সাজে সিন্ধু জলে, তাই না? সপ্ত ডিঙা, তাহলে অপশনগুলি দেখে নাও। এতে বলা হচ্ছে পুষ্পক, বিতে পক্ষীরাজ, সিতে সপ্ত ডিঙা, ডিতে রথ। বলে দাও ঝটপট, তোমরা উত্তরটা জানবে অবশ্যই কমেন্ট সেকশনে, মাঝে মাঝে তোমরাও কিন্তু উত্তরটা একটু জানিয়ে দেবে। তাহলে দেখে নাও অপশনটা কি হবে, সি সপ্ত ডিঙা। নেক্সট কোশ্চেন, পুষ্পক বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? দেখো এই পুষ্পক শব্দের অর্থ হলো আকাশপথের যান, অর্থাৎ আকাশপথের রথকেই বোঝানো হয়েছে এখানে। তাহলে আকাশযান, অপশনগুলি দেখে নাও। এতে আছে এক ধরনের অস্ত্র, বিতে বলা আছে আকাশযান, সিতে সমুদ্রযান, ডিতে মরুযান। তাহলে অপশন নিশ্চয়ই বিটা হবে আমাদের সঠিক উত্তর, আকাশযান। নেক্সট কোশ্চেন, তেপান্তর শব্দটি বলতে কি বোঝায়? তেপান্তর শব্দটি বলতে কি বোঝায়? অপশনগুলি দেখে নাও। গভীর সমুদ্র, রাজপ্রাসাদ, জনশূন্য বিস্তীর্ণ প্রান্তর, পাহাড়ি অঞ্চল। তেপান্তর মানে কি হতে পারে? অর্থাৎ এটা হচ্ছে অপশন সি হবে সঠিক উত্তর, জনশূন্য বিস্তীর্ণ প্রান্তর, প্রান্তর মানে মাঠ, ঠিক আছে? পরের কোশ্চেন, বিশ্বাস শব্দটি কবিতায় কোন অলংকারের উদাহরণ? বিশ্বাস, এখানে কিন্তু অলংকার বলতে কি বোঝানো হয়েছে? একটা রূপক বা অলংকার, ঠিক আছে? কোন অর্থে এটাকে পরিপূরক হিসাবে ব্যবহার করা হয়েছে? তো দেখো প্রথম অপশন উপমা, রূপক, উৎপ্রেক্ষা, অনুপ্রাস। তাহলে নিশ্চয়ই অপশন বি হবে একটা রূপক অর্থে দেখানো হয়েছে। পরের কোশ্চেন, এই হৃদয়ের খাপে ভরা, এখানে কি ভরা আছে? হৃদয়ের খাপে, কবিতায় দেখো এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, অসি মানে কি বলেছিলাম? তরবারি, তাই না? তাহলে
হৃদয়ের খাপে কি ভরা আছে অপশনগুলি দেখে নাও। এতে আছে মন্ত্রপুত কবচ, বিতে আছে মন্ত্রপুত অসি, সিতে মন্ত্রপুত তীর, ডিতে মন্ত্রপুত ধনুক। তাহলে নিশ্চয় অপশন বি হবে মন্ত্রপুত অসি। পরের কোশ্চেন, কবিতায় অভঙ্গুর শব্দের অর্থ কি? অভঙ্গুর মানে কি? ভঙ্গুর আর অভঙ্গুর আমরা তো জানি। ভঙ্গুর মানে যেটাকে ভাঙা যায়, অভঙ্গুর মানে যাকে ভাঙা যায় না, তাই না? তাহলে অপশনগুলি দেখে নাও। এতে বলা আছে দুর্বল, বিতে অটুট, সিতে ক্ষয়প্রাপ্ত, ডিতে নরম। তাহলে অভঙ্গুর শব্দের সঠিক উত্তরটি হবে বি অপশন, অটুট। অটুট মানে যাকে সহজেই ভাঙা যায় না। পরের অপশন, পরের কোশ্চেন, শানিত ইস্পাত খণ্ড দ্বারা কি বোঝানো হয়েছে? শানিত ইস্পাত খণ্ড, এখানে দেখে নাও। হৃদয়ের গভীর ভালোবাসা, তাই না? তো এখানে যে ভালোবাসাকে সহজে দমন করা যায় না, সেই ভালোবাসাকে বোঝাতেই বলা হচ্ছে শানিত ইস্পাত খণ্ড। তাহলে অপশনগুলো দেখে নাও। এতে বলা হচ্ছে যুদ্ধাস্ত্র হতেই পারে না, রাজদণ্ড কোনো মতেই নয়, কঠোর মনোভাব কখনোই নয়। তাহলে ভালোবাসার দৃঢ়তা, যাকে যে ভালোবাসাকে কখনোই দমন করা যাচ্ছে না। তো কবির মধ্যেও সেই ভালোবাসার জোর রয়েছে বলেই কিন্তু কবি নিশ্চিত পৌঁছে যাবেন সেই মরুভূমির মতো যে খরজুরের দ্বীপ তৃষ্ণাহর, তো সেই দ্বীপে পৌঁছে যেতে পারবেন। পরের কোশ্চেন, বক্তা কোথায় পৌঁছানোর আশাবাদ ব্যক্ত করেছেন? কোথায় পৌঁছে যাবেন? দেখো শেষ কবিতাটি শেষ লাইনে তোমরা পেয়ে যাবে উত্তরটা সঠিক। নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপ। ওকে, তাহলে অপশনগুলো দেখে নাও। এতে বলা আছে রাজপ্রাসাদ, বিতে বলা আছে যুদ্ধক্ষেত্র, সি হচ্ছে তৃষ্ণাহর খরজুরের দ্বীপ। ডি অপশনকে দেওয়া লাগবে নিশ্চয়ই, না বললেই নয়, বলতে হবে। ডিতে বলছে অরণ্যের মাঝে। তাহলে আমাদের সঠিক উত্তরটা অপশন সি, তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। পরের কোশ্চেন, তৃষ্ণাহর খরজুরের দ্বীপ মূলত কিসের প্রতীক? তাহলে কবির তো একটা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে, তাই না, যেখানে তিনি পৌঁছাতে চান। তাহলে নিশ্চয়ই কবির সেই কাঙ্ক্ষিত লক্ষ্য, তার কথাই ইঙ্গিত দেওয়া হয়েছে। তো অপশনগুলো দেখে নাও। এতে বলা হচ্ছে মরুদ্বীপ, বিতে যুদ্ধ জয়, সিতে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো, ডিতে স্বপ্নলোক। তাহলে অপশানে সঠিক উত্তরটি হবে সি, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো। পরের কোশ্চেন, কবিতায় বক্তার শক্তির উৎস কি? এই যে কবি দিগ্বিজয় যেতে চান, তাহলে কবির মধ্যে যে শক্তিটা আসবে কোথার থেকে? নিশ্চয়ই তার মা, অর্থাৎ তার দুয়োরানী মা তাকে যে দুটি সরঞ্জাম দিয়েছিল, সেই সরঞ্জাম দুটো আমরা জানি, একটা বিশ্বাস আর ভালোবাসা। তাহলে কবিতায় কবির শক্তির উৎস কি হতে পারে? অপশানে চলে এসো। এ বলা হচ্ছে সৈন্যবাহিনী, ডিতে ধনসম্পদ, সিতে বিশ্বাস ও ভালোবাসা, ডিতে রাজশক্তি। তাহলে অপশান নিশ্চয়ই অপশান সি হবে, বিশ্বাস ও ভালোবাসা। পরের কোশ্চেন, কবিতাটির প্রধান বার্তা কি? তাহলে কবি কবিতাটির মধ্য দিয়ে কি বার্তা দিতে চেয়েছেন? দেখো বলছে, অপশনগুলি দেখে নাও। এতে বলা হচ্ছে যুদ্ধই শ্রেষ্ঠ উপায়, বিতে বলা হচ্ছে রাজ্য বিস্তারের প্রয়োজন, সিতে বলা হচ্ছে আত্মবিশ্বাস ও ভালোবাসার জয়, ডিতে বলা হচ্ছে শক্তি সর্বোচ্চ। কবিতাটা যদি তোমরা পড়ো, তাহলে মূল যে ফোকাসটা আমাদের করতে হচ্ছে কবিতাটির মধ্যে, সেটা হলো কবির দিগ্বিজয়ে যাওয়ার মূল প্রেরণা তার মা, এবং তার মা তাকে কি আশীর্বাদ করেছে, তাই না? সেই আশীর্বাদ দুটি আমি বারে বারে বলছি, একটা বিশ্বাস আর ভালোবাসা। আর এই বিশ্বাস ভালোবাসা থেকেই কিন্তু আমাদের মনে জয় বা একটা শক্তি চলে আসে। তো এখানেও কিন্তু অপশন তাহলে সিটাই দেখো, আত্মবিশ্বাস ও ভালোবাসার জয়, তাই না? পরের কোশ্চেন, দুয়োরানি দিলেন সাজিয়ে, এখানে দুয়োরানি কাকে বলা হয়েছে? এটা একটা সাধারণ প্রশ্ন। বলছে অপশন এতে বলছে প্রধান রানী, বিতে বলছে রাজপুত্রের মা, সিতে বলেছে গৃহ পরিচারিকা, ডিতে বলা আছে শিক্ষিকা।
তাহলে অপশন নিশ্চয়ই আমরা বি অপশনটাকে সঠিক উত্তর বেছে নেব। রাজপুত্রের মা, অর্থাৎ রাজপুত্র, অর্থাৎ কবি নিজেকে রাজপুত্র ভেবেছেন এখানে। তো এখানে রাজপুত্রের মা, অপশন বি সঠিক উত্তর। পরের কোশ্চেন, কবিতায় অসি কোথায় রাখা আছে বলে মনে করেছেন কবি? কোথায় রাখা আছে অসি? দেখো এখানে কবিতাটির মধ্যে একটু লক্ষ্য করো। এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, হৃদয় অন্তরের মধ্যে। আর অন্তরের মধ্যে কি তরবারি রাখা যায়? না, আসলে এটা রূপক। রূপক অর্থে তরবারি এখানে শব্দের অর্থ দেখানো হয়েছে ভালোবাসা, ঠিক আছে? এবং কেমন শানিত ইস্পাত খণ্ড, একটা লোহাকে যদি আমরা মসৃণ করি, শান দেওয়া হয়, তখন তার যে উজ্জ্বলতা, তীক্ষ্ণতা, তাই না? তো এখানে কবির হৃদয়ে কিন্তু তার মায়ের সেই ভালোবাসাটাকে তুলনা করা হয়েছে সে শানিত ইস্পাত দণ্ডের সাথে। ওকে, তাহলে এখানে দেখে না অপশানগুলি। অসি কোথায় রাখা আছে বলে উল্লেখ করা হয়েছে কবিতায়? অপশান এ তরবারির খাপে, বি অস্ত্রাগারে, সি বলা হয়েছে হৃদয়ের খাপে, আর ডি বলা আছে সৈন্য শিবিরে। তাহলে নিশ্চয়ই এখানে অপশানগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কোথায় হৃদয়ের খাপে ভরা আছে। অপশান সি হবে সঠিক উত্তর। নেক্সট, পরের কোশ্চেন দেখো, মন্ত্রপুত শব্দে পুত শব্দের অর্থ কি? অপশান এ বলেছে পূজিত, বি বলেছে পবিত্র, সি অলৌকিক, ডি মহৎ। এখানে মন্ত্রপুত, হৃদয় বলছে কি হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত, অর্থাৎ হৃদয়ের অন্তরে, মনের ভিতরে, তাই না? তাহলে পূজিত নয়, বি পবিত্রও নয়, ডি মহৎ নয়, অর্থাৎ অপশান সি হতে পারে সঠিক উত্তর, অলৌকিক। পরের কোশ্চেন, কবিতা অনুসারে বক্তার দিগ্বিজয়ের মূল অবলম্বন কি? কিসের উপর নির্ভর করে কবি দিগ্বিজয় যেতে চেয়েছেন? দেখো না অপশানগুলো। এতে বলেছে অস্ত্র শক্তি, বিতে রাজ সামর্থ্য, সিতে বলা আছে মানসিক দৃঢ়তা ও ভালোবাসা, ডিতে সেনাবাহিনী। তাহলে সঠিক উত্তরটি হবে অপশান সি, মানসিক দৃঢ়তা ও ভালোবাসা। এটাই ছিল কবিতায় কবির দিগ্বিজয়ের মূল অবলম্বন। পরের কোশ্চেন, কবিতায় ব্যবহৃত সপ্তডিঙা কি ধরনের যান? সপ্তডিঙা, ডিঙা ছোট নৌকা, তাই না? তাহলে সাতটি ডিঙির সমাহার বা একটা সমষ্টি সপ্তডিঙা। তো এই সপ্তডিঙা তাহলে কোথায় চলবে? নিশ্চয়ই একটা জলযান, জলেই আমরা দেখি। তো অপশানগুলি দেখে নাও। এতে বলেছে আকাশযান, বিতে যুদ্ধরথ, সিতে জলযান, ডিতে মরুযান। তাহলে এটা একটি অপশান সি সঠিক উত্তর হবে জলযান। পরের কোশ্চেন, রক্তে আমি রাজপুত্র, এখানে রক্তে শব্দটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? দেখো অপশানগুলো একটু দেখে নাও। এতে বলা আছে বংশমর্যাদায়, বিতে বলা আছে জাতিগত পরিচয়, সিতে বলেছে চারিত্রিক দৃঢ়তায়, ডিতে বলা আছে সম্পদের অহংকার। সম্পদের অহংকার কখনোই হতে পারে না, তাই না? আচ্ছা, তারপর দেখো জাতিগত পরিচয়, তারপরে অপশন কি বলেছে? বংশমর্যাদায় আর চারিত্রিক দৃঢ়তায়। দেখো রাজপুতদের একটা বৈশিষ্ট্য আমরা দেখি, তাদের চারিত্র্যগত দৃঢ়তা থাকে, তাই না? তাদের একটা বৈশিষ্ট্য চারিত্রিকগত দৃঢ়তা। তাহলে অপশন নিশ্চয় সি হবে, চারিত্রিক দৃঢ়তায় বলা হয়েছে এখানে রক্ত শব্দটিকে ব্যবহৃত করা হয়েছে। পরের কোশ্চেন, কবিতাটি কোন ধরনের রচনা হিসাবে পরিচিত? দেখো আমরা যদি লাইনগুলো একটু লক্ষ্য করি তাহলে আমরা একটু বুঝতে পারবো। দেখো অপশন এ বলা আছে চতুর্দশপদী কবিতা, বিতে বলা আছে গদ্য কবিতা, সিতে গীতি কবিতা, ডিতে মহাকাব্য। মহাকাব্য হতে পারে না, গীতি কবিতা হতে পারে না, চতুর্দশপদী কবিতাও হতে পারে না। তাহলে অপশন বিটা হচ্ছে সঠিক উত্তর, এটা একটি গদ্য কবিতা। পরের কোশ্চেন, দিগ্বিজয় রূপকথা কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আমি প্রথমেই কবিতার আলোচনার প্রেক্ষাপটে প্রথমেই বলেছিলাম, দেখো তোমাদের মনে আছে কিনা দেখি। প্রথম অপশানে এতে আছে প্রথম প্রত্যয়, বিতে আছে সারা পৃথিবীর কবিতা, সিতে আছে রক্তে আমি রাজপুত্র,
ডিতে আছে স্বাগত দেবদূত। তাহলে অপশন নিশ্চয়ই সি হবে। সঠিক উত্তর রক্তে আমি রাজপুত্র। পরের কোশ্চেন, কবিতায় ব্যবহৃত জাদু অশ্ব কেন জাদু নামে অভিহিত? জাদু অশ্বটাকে কেন জাদু বলা হয়েছে? দেখো, জাদু অশ্ব বলতে বোঝানো হয়েছে এমন একটি ঘোড়া যার উপর কবি নির্ভর করে বিভিন্ন ধরনের অসাধ্য কাজ সাধন বা কাজ করতে পারবেন। তাই বলেছে মরুপথে সে উট হয়ে যাবে, আকাশে সে পুষ্পক, সিন্ধু জলে সপ্তডিঙা। তার মানে তার ব্যাপক ক্ষমতা, তাই না? তো এখানে কবি জাদু নামে, জাদু বলতে কি অভিহিত করেছেন? দেখো অপশন। এতে বলা হচ্ছে সেটি অলৌকিক প্রাণী ছিল, বিতে বলা হচ্ছে সেটি রাজার উপহার ছিল, সিতে বলা হচ্ছে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপ নিতে পারত, সেটি আকাশে উঠতে পারত। আসলে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপ সে নিতে পারত। এখানে এই যে বলা হয়েছে মরুপথে যদি উঠ হয়, আকাশে পুষ্পক, সপ্তডিঙার সাথে সিন্ধু জলে, তেপান্তরে পক্ষীরাজ, অর্থাৎ তার সে জাদু অশ্বটা এক এক সময় এক এক রকম রূপ নিয়েছে, তাই না? এটাও কিন্তু কবির একটা বিশ্বাস, অর্থাৎ রাজপুত্রের এই বিশ্বাসের ফলেই কিন্তু এটা সে সৃষ্টি করতে পেরেছে। তাহলে এটা অপশন কি হবে? অপশন সি, বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন রূপ নিতে পারত, তাই না? আচ্ছা, এটাই কমপ্লিট। এবং আজকে যে কোশ্চেনগুলো আলোচিত হলো বা আলোচনা করা হলো, এগুলো কিন্তু খুবই তোমাদের পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তো এরকম সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং যত খুশি তোমরা পারবে শেয়ার করে দেবে। ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত ক্লাস সমাপ্ত করলাম।